জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম মৃধা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালটের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদের মতো অধিকাংশ দল। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপির। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। রাষ্ট্রপতি শাসিত কিংবা ফেডারেল সরকার ব্যবস্থায় ইলেকটোরাল কলেজ পদ্ধতি প্রাসঙ্গিক হলেও এক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালট অপ্রয়োজনীয়। অন্যদিকে জামায়াত সহ অন্যান্য অধিকাংশ দল মনে করছে, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হলে রাষ্ট্রপতির মর্যাদা বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে। আমরা সবাই একমত হয়েছি যে এই 500 জনের সরাসরি ভোটে, যেহেতু আর্টিকেল 70-তে আমরা একটা সংস্কার এনেছি। আর্টিকেল 70-তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই, এক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত। সংখ্যা কত হবে এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে। রাষ্ট্রপতিকে কিভাবে এম্পাওয়ার করা হবে, আর্টিকেল 48-3 থেকে কিভাবে পরিবর্তন আনা হবে, সেটা আরেকদিন বোধহয় অন্য একটা ইস্যুতে আলোচনা ডিটেইল হতে হবে। আইন প্রণয়ন করে অথবা সংবিধানে আমরা কি কি প্রভিশন রাখতে পারি। এরপরেও আমি বলবো যে আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলোকে নিয়ে সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় বেশ কিছু নিয়মকানুন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানো যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির 7ম কমিশন সভা শেষে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্ধন হতে পারে। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে প্রচারণায় পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয় 7ম ইসি কমিশনের সভায়। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সেনাবাহিনীর কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। সরকার যখনই নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী গত 3 সপ্তাহে 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলা বারুদ এবং আগস্ট থেকে এখন পর্যন্ত 9,667টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়। পাশাপাশি গেল 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সারা দেশে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা। দেশে মব ভায়োলেন্স অনেকটা কমে এসেছে, এর বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,476 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় তাকে স্বাগত জানানো হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে জামায়াতের ইসলামীর পক্ষ থেকে জানানো হয় অর্থবহ গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে দলটি। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রচার বিভাগের সেক্রেটারি। তিনি জানান ভবিষ্যতে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে জার্মানি। ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি, যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে, বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়েই একমত হন। ঈদের বিরতির পর টানা পঞ্চম দিনের মতো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগানের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এর দায় সরকার কী নিতে হবে বলে মন্তব্য করছেন ইশরাক সমর্থকরা। এ সময় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে ইশরাক ইস্যুতে চলমান আন্দোলন দক্ষিণ সিটির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেল সচিবালয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু এলাকায় বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন হয়নি। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসকে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বলেন, রোববার ক্যাবিনেটে বৈঠকের পর প্রকাশিত হবে গ্যাজেট। এ সময় প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে 5 আগস্ট থেকে 1 জুলাই থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। প্রোক্লেমেশন একদম যে দেরি হচ্ছে তা না, আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। 1850 গুমের অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। রাজনৈতিক উদ্দেশ্যে সব গুম করা হলেও জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি
যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। এই জায়গা থেকে পুলিশের কাছ থেকে একটা খুবই ছোট লিস্ট পেয়েছে এবং বিজিবির কাছ থেকে পেয়েছে এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি আছে কিনা। তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অর্থাৎ এই 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। ফেনীর ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে 11 জনকে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইংদং সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার মধ্যরাতে তাদের পুশিন করা হয়। ফেনী ব্যাটালিয়নের যশপুর বিওপির নিয়মিত টহলদের সীমান্ত এলাকা মটুয়া থেকে শিশুসহ 11 জনকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাসা বাড়ির কাজ ছাড়া অন্যান্য কাজের উদ্দেশ্যে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের চিহ্নিত করে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুকৌশলে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। আটকরা সকলেই বাংলাদেশের নাগরিক, যাদের বাড়ি ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে। প্রাথমিকভাবে তাদের ছাগলনাইয়া থানায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার ভোরে 12 জনকে পুশিন করেছে বিএসএফ। পুশিনের শিকার ব্যক্তিরা বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন। তাদের মধ্যে 12 জনের বাড়ি নড়াইল এবং একজনের যশোরের জেলার বাসিন্দা। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 145 জনকে পুশিন করেছে বিএসএফ। আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 20 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। 20 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আসাদ আলম সিয়াম সবশেষ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লাউন্ডের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট ও শুল্ক যৌক্তিকীকরণ নিয়ে আলোচনা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইস্যুতেও উঠে আসে বৈঠকে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ক্রিস্টোফার। পরে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও আলাদা বৈঠক করেন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওয়াই মসিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 25 জুন পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর জানান, আদালত অধিকতর স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউরির নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কয়েক দফা হাজির হবার আদেশ এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির না হওয়ার পর ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন। গেল 30 এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার এই মামলা দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বলে শেখ হাসিনার দেয়া বক্তব্য একটি অডিও ভাইরাল হয়, যার ফরেনসিক পরীক্ষা করে মামলার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন টিম। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ওয়াই মসিউজ্জামান সাহেবকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে। মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে, তাই পতিত স্বৈরাচারী সরকার 18 কোটি মানুষের মুখ বন্ধ করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাদা দল আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। বলেন, নিজের যোগ্যতায় তারেক রহমান নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। একই অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবন ও দর্শনের উপর আলোচনা করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ভারত নির্ভর পররাষ্ট্রনীতি ৭২ থেকে ৭৫, কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা, তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে জুলাই আগস্ট অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন কমিটি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। এর আহ্বায়ক হয়েছি আমি নিজে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক, আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। বাজেটে কালো টাকা সাদা করা লুটপাট তন্ত্রের সবচেয়ে দৃশ্যমান পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চিন্তক ও গবেষক ফরহাদ মজহার। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বেশি আশা করা না গেলেও নতুন অর্থ বছরের বাজেটে দিক নির্দেশক হলে বেশি গ্রহণযোগ্য হতো। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, দেশের প্রতিরক্ষার জন্য কোনো স্পষ্ট বাজেট উল্লেখ করা নেই। প্রতিরক্ষায় কোথায় কত ব্যয় হচ্ছে তা গোপন না রেখে প্রকাশ করা উচিত। এ সময় জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বাজেট ঘোষণা করা অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে, এটি প্রত্যাহার করা উচিত। বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দগুলো প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, অর্থাৎ যাদের জন্য বাজেট তাদের কাছ পর্যন্ত কতটা পৌঁছছে, বাজেটে এটার বিশ্লেষণ খুবই জরুরি। এই রাষ্ট্র যেমন সাদা টাকাকে কালো করে, আবার সাদা টাকাকে কালো করবার বৈধতা দেয়, এই রাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একটা লুটেরা অর্থনীতিকে বৈধতা দেওয়া কি রাষ্ট্রের দায় কিনা, রাষ্ট্রকে দেবে কিনা, এরকম একটা সরকারের কাছ থেকে যেটা আমরা শুনতে চেয়েছি আমরা, যে আমরা লুটেরা এবং মাফিয়া তন্ত্রকে বৈধতা দেব না, এটা বাজেটে আমার ভাষায় বলার দরকার নাই, বাজেট তার বাজেটের ভাষাই বলবে। আলাদা সচিবালয়ের বিষয়ে আগামী 22 জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স বিল্ডিং পরিদর্শনে এসে কথা বলেন তিনি। জানান, আলাদা সচিবালয় বিচার বিভাগের জন্য একটি টার্নিং পয়েন্ট। এ সময় আরও বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিংয়ে কিছু কোর্ট বারের আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে, সেটি নিয়ে কাজ চলছে। আগামী 22 জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে, সেখানে এই আলাদা সচিবালয়ের ঘোষণা আসতে পারে। আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। এতটুকু আশা করতে পারেন যে আমি যা বলে এসেছি সারা দেশে গত 7-8 মাস ধরে, সেই বক্তব্য আরও জোরালোভাবে আমি নিজে রাখব।
র্যাব পরিচয়ে উত্তরায় চাঞ্চল্যকর কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত একজন, আছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য। এই ঘটনায় এখন পর্যন্ত 34 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত 14 জুন সকালে উত্তরা 13 নম্বর সেক্টরে 1,08,11,000 টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় এখন পর্যন্ত 34 লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার জট খুলেছে বলে জানায় পুলিশ। পরবর্তীতে চক্রের মূল হোতা চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা শাহিন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি টাকা শিগগিরই উদ্ধার করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ডিএমপির উত্তর বিভাগের ডিসি। যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, যারা আসামি, যারা 5 জন এই ঘটনা ডাকাতির ঘটনা জড়িত, তারাও কেউ এখন পর্যন্ত বলেনি যে তাদের অফিসের কোনো লোক এটার সাথে জড়িত বা কোনো তথ্য দিয়েছে। তো ভবিষ্যতে এই সম্পর্কে জানতে পারলে আমরা যার বিরুদ্ধেই এলিগেশন আসুক বা ইনভলভমেন্টের এভিডেন্স পেলে তাকে গ্রেপ্তার করব এবং আপনাদেরকেও ডেভেলপমেন্টটা জানাবো ভবিষ্যতে। আশুলিয়া থানায় সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এদিনই একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাদের হাজির করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাদের বিরুদ্ধে আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে তাকে এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে কাকরাইলে বিচারপতি ভবনের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন যুবদল নেতা শামীম। পরে শামীম হত্যা মামলায় হয় পল্টন থানায়। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়েছে খিলগাঁও থানা একটি হত্যা মামলা আসামি শরীফুল ইসলাম। বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় আসামি শরীফুল ইসলামকে। আদালত সূত্র জানায় এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছিল। বেলা 11টা 39 বিচারিক কার্যক্রম শেষে 4 আসামিকে আদালতের গারদ থানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহীদুল্লাহ। এ সময় আচমকা দৌড়ে পালায় শরীফুল। দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মাইন উদ্দিন চৌধুরী। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারি চাকরি আইন বাতিল করা না হলে রোববার অর্থ মন্ত্রণালয় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। পূর্বঘোষিত অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টার পর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে আন্দোলনকারী কর্মচারীরা বাদামতলায় জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে 4 নম্বর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সেখানেই হয় সমাবেশ। এ সময় তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে সমাবেশ থেকে দ্রুত অধ্যাদেশটি বাতিলে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে রোববারে নতুন কর্মসূচি ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। একথা স্বীকৃতি দিতে পারেন যে আইনটি অবৈধ এবং নিবর্তনমূলক কালো আইন। কেন আপনারা টাইম কিল করছেন? কেন কেন আমাদের কর্মঘণ্টা এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্ম পরিবেশে বিঘ্ন ঘটিয়ে কেন সরকারের কাজকর্মের বাধা আপনারা সৃষ্টি করছেন? আপনারা এমন একটা কালো অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছেন
আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে বলতে চাই, যদি আপনারা এই অধ্যাদেশ বাতিল না করেন, আমরা আপনাদের পদত্যাগের দেশীয় ফল সংরক্ষণের ব্যবস্থা করে বিদেশে রপ্তানির আশাবাদ জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটে জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এর আগে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে 3 দিনের জাতীয় ফল মেলার উদ্বোধন করেন তিনি। মেলায় সরকারি পর্যায়ে 26টি ও বেসরকারি পর্যায়ে 49টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফলও কিনতে পারছেন। এ সময় কৃষি উপদেষ্টা শুধু বিদেশি ফল না খেয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান। বিদেশি ফল খায়, কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি। যেই ফলগুলি আপনাদের পছন্দ হয় ওই ফলগুলি আপনারা খাবেন এবং ওই ফলের গাছও আপনারা কিনে নিজেরা লাগাবেন। আমরা নার্সারিতে, হর্টিকালচার সেন্টারে এই গাছগুলি পাওয়া যাবে এবং এটা খুব স্বল্প মূল্যে পাওয়া যাবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির 17তম বার্ষিকী সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিউপির বিজয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। সভার শুরুতে বিউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিউপির ট্রেজারার এয়ার কমান্ডার মোহাম্মদ রেজা এমদাদ খান 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট 134 কোটি 8 লাখ টাকা ও 25-26 অর্থ বছরের 134 কোটি 97 লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারের বক্তব্যের উপর আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন সিনেট সদস্যরা। নগর বদলগাছিতে ইঞ্জিন চালিত ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বদলগাছি জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবন মালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বদলগাছি উপজেলার দিঘির পার বৈরাগী পাড়ার বাসিন্দা কার্তিক। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, বদলগাছি থেকে একটি ভ্যান ধানের গুঁড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজি চালিত অটোরিকশাটি জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছির দিকে আসছিল। এ সময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী স্থানে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় অপর 3 জনকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সিলেটের কোম্পানিগঞ্জের উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর থেকে গাছের ডালে মরদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জানেন, বৃহস্পতিবার ভোরে জাকারিয়া নামের ওই যুবক বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের। পরে দুপুরের দিকে ভারতের ভেতরে একটি গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। বিজিবি জানায়, এরই মধ্যে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। তদন্ত করে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। টানা বৃষ্টি ও ভারতের উজানের ঢলে বাড়ছে ফেনীর সীমান্তবর্তী মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে 2 উপজেলার কয়েকটি এলাকা। সন্ধ্যার পর থেকে ফুলগাজী সদরের বাজারঘাট ওয়াল ভেঙে প্লাবিত হয়েছে বাজার। হাঁটু পানিতে তলিয়ে গেছে ব্যবসায়িক অবকাঠামো। ঝুঁকিতে রয়েছে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া পরগুরামের সুবার বাজার এলাকার গতবারের বন্যায় ভেঙে যাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। বাঁধের আরেকটি স্থানেও দেখা দিয়েছে ভাঙন। এদিকে টানা বৃষ্টিতে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার, পাঠানবাড়ি রোড ও নাজির রোড সহ কয়েকটি এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 1 বছরে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রাঁ
150 টাকা ধরে, যার পরিমাণ 8,972 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সালে তাদের দেশের ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী 2023 সাল শেষ যার পরিমাণ ছিল 2,764,00,000 ফ্রাঁ, এখনকার বিনিময়ে হার ধরলে যার পরিমাণ 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। 2024 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5,84,00,000 সুইস ফ্রাঁ বা প্রায় 876 কোটি টাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যাই যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার দিনভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি হাসপাতাল ও তেল আবিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার চালানো ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত 137 জন আহত হয়েছেন। তবে ইরানের দাবি তারা ইসরায়েলের হাসপাতাল নয়, সেনা ও গোয়েন্দা স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা ছাড়া ইসরায়েল থেকে ছোড়া ড্রোনে সফলভাবে ভূপাতিত করার ভিডিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে ইরানও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে অন্যতম বড় হামলা চালানো হয়েছে পারমাণবিক চুল্লিতে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশঙ্কা, এতে করে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মার্কিন গণমাধ্যম পলিটিকোর প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার মনে করেন এই মুহূর্তে তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের একটি সমাধানে আসা উচিত। জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিরোধে জড়াননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার স্টারমার মনে করেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব। বিশেষ করে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যেহেতু এই হামলার সূত্রপাত, তাই সমাধানের পথ পরমাণু আলোচনা। এবার খেলার প্রসঙ্গ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এবার সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। সাকিব ছাড়াও দলে আছেন পাকিস্তানি স্পিনার অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও আফগানিস্তানের পেসার নবিউনুল হক। আফগান স্পিনার গাজানফারকেও দলে ফিরিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে আছেন ওবেদ ম্যাকাও, ফেবিয়ান অ্যালেন ও জাস্টিন গ্রেভস। দল পেয়ে খুশি বাংলাদেশীয় অলরাউন্ডার। এবার সিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি। বারমুডা ফ্যালকনসের হয়ে ভালো একটা মৌসুম কাটাতে চান সাকিব। আগামী 15 আগস্ট বাংলাদেশ সময় সকাল 5টায় পর্দা উঠবে সিপিএলের। বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগের মৌসুমে হোবার্টে ডাক পেলেও এনসিও না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। বৃহস্পতিবার মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে বাংলাদেশি স্পিনারকে দলে ফেরায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশে এর আগে খেলেছিল শুধুমাত্র সাকিব আল হাসান। তবে গেল মৌসুমে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি রিশাদের। সর্বশেষ আসরে হোবার্ট হারিকেন্স প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতে নেয়। সুযোগ পেলে এটাই হবে রিশাদের বিগ ব্যাশে প্রথমবারের মতো অংশগ্রহণ। রিশাদের পাশাপাশি নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও 10 ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।